আগামীকাল শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান এবারের হোস্ট। তারা ঘরের মাঠে আরেকবার শিরোপা ধরে রাখতে পারবে, নাকি নতুন কোনো দল শিরোপা জিতবে এবার? বেশ কিছু দল কিন্তু দাবিদার আছেন, তবে শেষ পর্যন্ত কারা জিতবেন শিরোপা সেই প্রেডিকশন নেই আমাদের আজকের এই ভিডিও, যেখানে আমি আছি আসাদুজ্জামান লিটন এবং আমার সঙ্গে আছেন অমরান মুস্তাকিম হোসেন। শুরুটা আমরা বি গ্রুপকে দিয়ে করতে চাচ্ছি। বি গ্রুপে আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড। তো অমরান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই গ্রুপ থেকে কারা কারা সেমিফাইনালে উঠতে পারে? আমরা এই শোতে আপনারা যারা দেখছেন তাদেরকে আমাদের প্রেডিকশন করার সঙ্গে সঙ্গে অবশ্যই মনে করে দিতে চাই আপনাদের প্রেডিকশনও আপনারা জানাবেন। আমরা শুরুতে বি গ্রুপের কথা বলছিলাম, যেখানে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড আছে। এই গ্রুপ থেকে দুটো টিম উঠতে পারে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি ফরম্যাটটা একটু মনে করে দিতে চাই। 8টি টিম খেলবে, 2 গ্রুপে ভাগ হয়ে, সেখান থেকে 2টি টিম সেমিফাইনালে, 4টি টিম সেমিফাইনালে, ইনফ্যাক্ট এরপর 2টি টিম শেষ পর্যন্ত ফাইনালে উঠবে। এবং বি গ্রুপটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। আফগানিস্তান আমার কাছে এই গ্রুপের একটা ডার্ক হর্স। আমি কয়েকটা কারণে বলতে চাই। অনেক দিন ধরে আফগানিস্তানের ফর্ম ভালো। আফগানিস্তান লাস্ট 5টি দ্বিপাক্ষিক সিরিজে 4টিতে জিতেছে। আফগানিস্তান সর্বশেষ 2023 বিশ্বকাপে কাঁপিয়ে দিয়েছিল। আমরা দেখেছি পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছিল, ইংল্যান্ডকে বেশ কাঁপিয়ে দিয়েছে বলা যায়। এরপর আমরা গত টি-20 বিশ্বকাপে দেখেছি তারা কতটা অসাধারণ খেলেছে শেষ পর্যন্ত, যদি দুর্ভাগ্য তাদের ফাইনালে উঠতে পারেনি। এরপরে এই গত কয়েক বছর আফগানিস্তান টিমের অভাবনীয় উন্নতি হয়েছে এবং আমার কাছে তারা ডার্ক হর্স। আমি যদি একটু টিম বাই টিম বলি, এরপর অস্ট্রেলিয়ার কথা যদি বলতে হয়, অস্ট্রেলিয়া আসলে একেবারেই একটা নাজুক অবস্থায় আছে। প্রথমত তাদের চোট সমস্যার কারণে আমরা জানি যে 2011 সালের পর, 11 বিশ্বকাপের পর এই প্রথম জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ককে ছাড়া কোনো আইসিসি ট্রফি খেলতে নামছে। এবং শেষ পর্যন্ত আরও অনেক প্লেয়ার তাদের নেই। মার্কাস স্টয়নিস নেই চোটের জন্য, মিচেল মার্শ নেই, প্রচুর প্লেয়ার তাদের চোটের জন্য ইনজুর্ড, একেবারে সেকেন্ড স্ট্রিং টিম নিয়ে। এবং আমরা শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তুতি ম্যাচে কিন্তু দেখলাম তারা এই টিম নিয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি। স্টিভ স্মিথ অধিনায়ক আবার অস্ট্রেলিয়ার, কিন্তু একটু স্ট্রাগল করছে অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ডের কথা যদি একটু বলি, ইংল্যান্ডের টিমটাও একটু ভাঙা করার মধ্য দিয়ে যাচ্ছে। ভারতের বিপক্ষে আমরা দেখেছি তারা ওয়ানডেতে খুব বেশি সুবিধা করতে পারেনি, তাদেরও বেশ কিছু কি প্লেয়ার ইনজুর্ড হয়ে গেছে। আমি এই ট্রফিতে খুবই একজনের উপর চোখ রাখতে চাচ্ছিলাম খুব বেশি করে, জ্যাকব ব্যাথেল। তিনি শেষ পর্যন্ত আসলে খেলছেন না এবং তার জায়গায় টম ব্যান্টন এসেছেন। এবং ইংল্যান্ডের এই টিমটা, ইংল্যান্ড যদিও আমরা দেখেছি হোয়াইট বল ক্রিকেটে খুব ভালো টিম, তারা একটা টি-20 বিশ্বকাপ জিতেছে বছরখানেক আগে। এরপরে 2023 বিশ্বকাপটা তাদের ভালো কাটেনি ওয়ানডেটা, সেটা তাদের জন্য একটা বড় শকিং একটা ব্যাপার ছিল। এই আইসিসি টুর্নামেন্টটা 50 ওভারের টুর্নামেন্ট দিয়ে তারা অবশ্যই আবারও ভালো করতে চাইবে, কিন্তু ওয়ানডেতে তাদের ফর্ম খুব ভালো আসার জায়গা নিয়ে কথা বলছে না আসলে। সাউথ আফ্রিকার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, সাউথ আফ্রিকারও ওয়ানডে ফর্ম খুব একটা ভালো নয়। সাউথ আফ্রিকা অনেকদিন ধরেই ওয়ানডেতে তারা খুব বেশি সুবিধা করতে পারছে না। আফগানিস্তানের বিপক্ষে একটি তারা সিরিজ হেরেছে, এরপর আমরা দেখেছি তারা আরও অনেকগুলো সিরিজে স্ট্রাগল করছে। ইনফ্যাক্ট লাস্ট 9টা ওয়ানডেতে তারা কিন্তু আমরা দেখেছি তারা জয়ের মুখ থেকে বঞ্চিত। সব কিছু মিলে সাউথ আফ্রিকার জন্য খুব কঠিন একটা সময় হয়তো যাচ্ছে, কিন্তু সাউথ আফ্রিকারও ইনজুরি সমস্যা আছে। আমরা নরকিয়াকে দেখেছি, তিনি খেলতে পারছেন না। আরও বেশ কয়েকজন তাদের পেসার, কোয়েটজিয়া, তিনিও কিন্তু চোটের জন্য শেষ মুহূর্তে ছিটকে গেছেন। সো সাউথ আফ্রিকারও প্রচুর ইনজুরির সমস্যা আছে। বি গ্রুপের আমার কাছে পার্সোনালি এখন পর্যন্ত, আমি যদি ম্যাচ বাই ম্যাচও যদি অ্যানালাইসিস করতে চাই, আফগানিস্তানকে আমি সবচেয়ে বেশি এগিয়ে রাখবো এখন পর্যন্ত। আমার কাছে মনে হয় তারা এই গ্রুপের টপ কন্টেন্ডার টিম। তারা এই গ্রুপে শেষ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে অন্তত অ্যাটলিস্ট 2টা ম্যাচ জিতবে। অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তান ফেভারিট থাকা উচিত। পাকিস্তানের মাটিতে খেলা, করাচি, এবং আমরা জানি যে ম্যাচগুলো লাহোর বা লাওয়ারপিন্ডিতে হবে, সেখানে একটু স্পিনারদের হয়তো একটু হেল্প থাকতে পারে। যদিও পাকিস্তানে আমরা লাস্ট কয়েক ম্যাচে প্রচুর রান হতে দেখেছি। ওভারঅল আমার কাছে সব কিছু মিলে পাকিস্তানের কন্ডিশন বা পিচের যে অবস্থা, সেসব কিছু মিলে আফগানিস্তান এসব পিচে খেলতে অভ্যস্ত, সেসব বিবেচনায় রেখে আফগানিস্তানকে আমি সবার উপরে রাখছি। আফগানিস্তান টিম নিয়ে আরও কয়েকটা কথা না বলে না, একটা বড় ধাক্কা হতে পারে গাজনাফরের অনুপস্থিতি। তিনি গত 2023 বিশ্বকাপের পর থেকে আফগানিস্তানের টপ উইকেট টেকার সব লিমিটেড ওভারে, কিন্তু এই আইসিসি টুর্নামেন্টের আগে তিনি চোট পেয়ে শেষ পর্যন্ত আসলে ছিটকে গেছেন। এবং তার জায়গায় অবশ্যই যিনি এসেছেন তিনি অভিজ্ঞ, মুজিবুর রহমান, রশিদ খান আছেন। তাদের টপ অর্ডার রহমানুল্লাহ গুরবাজ ফর্মে আছেন, ইব্রাহিম চাতরান। মিড অর্ডার নিয়ে একটু প্রবলেম আছে, এটা আমরা অনেকদিন ধরে জানি, কিন্তু ওভারঅল আফগানিস্তানকে আমি এই গ্রুপের জন্য আমি শীর্ষে দেখতে চাই। এবং এরপরে স্পটটা নিয়ে আমার কাছে কেন যেন মনে হয় খুব লড়াই হবে। অস্ট্রেলিয়া যত যাই হোক আইসিসি টুর্নামেন্টে তারা সবসময় একটা বিগ টিম। এই মুহূর্তে তাদের আমরা জানি ওয়ার্ল্ড কাপ, তাদের 50 ওভারের ওয়ার্ল্ড কাপ এর বাইরে আমরা দেখেছি গত আইসিসি টুর্নামেন্টগুলোতে অস্ট্রেলিয়া সবসময় একটা অন্যরকম টিম। আইসিসি টুর্নামেন্ট আসলে অস্ট্রেলিয়া বলতে যায়, কিন্তু প্যাট কামিন্স না থাকাটা তাদেরকে অবশ্যই ভোগাবে। কামিন্সের অধিনায়কত্ব আমরা জানি অসাধারণ, কতটা অসাধারণ ছিল। কামিন্সের বদলে ভোগাবে। ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকবে, হ্যাঁ,
বাটলার আছেন বা আরও বেশ কয়েকজন প্লেয়ার আছেন, যদিও স্টোকস বা এইসব প্লেয়ার হয়তো তাদের অনুপস্থিতির একটা বড় একটা ধাক্কা হবে। বাট আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত আফগানিস্তান বা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার চেয়ে একটু হলেও এগিয়ে থাকবে কয়েকটা কারণে। একটা হচ্ছে সাউথ আফ্রিকার বেশ কয়েকজন ইনফর্ম প্লেয়ার আছেন, তাদের লাস্টে টি20 ওয়ার্ল্ড কাপটা সেটা তাদের খুব ভালো কেটেছে, একটুর জন্য তারা জিততে পারেন। আমরা মিলারকে দেখেছি, তিনি ভালো খেলেছিলেন। ফন্ডার ডুসেন ভালো ফর্মে আছেন এই মুহূর্তে, যদিও পাকিস্তান শাহিনসের বিপক্ষে তাদের প্রস্তুতি ম্যাচটা অতটা ভালো যায়নি, কিন্তু ওভারঅল সব কিছু মিলে আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা একটা বেটার শেপে আছে। তাদের আইএল-20 দুবাইতে যে প্লেয়ারগুলো বা তারা এই কন্ডিশনে কিছু মোটামুটি তাদের খেলার কিছুটা অভিজ্ঞতা আছে, এসব কিছু চিন্তা করে আমার কাছে মনে হয় আফগানিস্তানের পরে আমি সাউথ আফ্রিকাকে দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয়? এক্ষেত্রে আমি আপনার কথা সূত্র ধরে বলি যে অস্ট্রেলিয়া আসলে এমনিতে দ্বিপাক্ষিক সিরিজ যেমনই করুক, আইসিসি ইভেন্ট আসলে তারা যেন অন্যরকম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে, আর দ্বিতীয় স্থানে রাখছি দক্ষিণ আফ্রিকাকে। বা দক্ষিণ আফ্রিকা হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, অস্ট্রেলিয়া দ্বিতীয় হতে পারে। তার মানে আফগানিস্তানকে আপনি খুব একটা এখন পর্যন্ত সুযোগ দেখছেন না? ডার্ক হর্স হতে পারে, তবে হ্যাঁ অবশ্যই তারা কতদূর যাবে তাদের বোলিং এর উপর নির্ভর করবে। তবে আফগানিস্তানকে আমি তৃতীয় স্থানে রাখছি। আমি আরেকটা কারণে আফগানিস্তানকে আরেকটু, যেটা বারবার বলছি, ওয়ানডে ফরম্যাটটা আমরা দেখেছি 2023 বিশ্বকাপের পর বাকি সবগুলো টিম খুব বেশি নিয়মিত আসলে খেলছে না, এই ফরম্যাটটা একটু অবহেলিত হয়ে গেছে বলা যায়। এক্ষেত্রে আফগানিস্তান কিন্তু বেশ নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, তারা বাংলাদেশকে আমরা দেখেছি হারিয়েছে, খুব বেশি দিন আগের কথা নয় কিন্তু। এর বাইরে সাউথ আফ্রিকা সিরিজের কথা তো মাত্রই বললাম, ভালো একটা জয় পেয়েছিল সেই সিরিজে, এবং এই অন্য দলগুলোর চেয়ে তারা এই ফরম্যাটটাতে বেটার প্রিপারেশন নিয়েছে। কারণ আমরা কিছুদিন আগেও দেখেছি ওয়ানডেতে সাউথ আফ্রিকা বলেন আপনি বা অস্ট্রেলিয়ার কথা বলেন, ইংল্যান্ডের কথা বলেন, অনেকে সেকেন্ড স্ট্রিং টিম নামিয়েছে, দ্বিতীয় সারির একটা দল খেলিয়েছে। সেই হিসেবে আফগানিস্তানের এই দলটা ওয়ানডেটাই দীর্ঘদিন ধরে একসাথে খেলছে। সো আমার কাছে মনে হয় যে আফগানিস্তান, সেজন্য আমি আফগানিস্তানকে ধরছি। এখন আমরা মানে গ্রুপ এতে চলে যাই, যেখানে আসলে বাংলাদেশ আছে। সো বাংলাদেশ কি অবস্থা এই গ্রুপের? বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতের সাথে, এবং এই ম্যাচ দিয়েই আসলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে। এরপর খেলবে নিউজিল্যান্ড এবং সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তো আপনার কি মনে হয় আসলে বাংলাদেশ কোন ম্যাচে কেমন করতে পারে এবং কতদূর যেতে পারে? প্রথমে আমরা বাংলাদেশের ম্যাচ বাই ম্যাচ যদি আমরা আসি, বাংলাদেশ ভারত ম্যাচটার কথা একটু করে বলি। দুবাইতে হবে ম্যাচটি, বাংলাদেশ সেখানে অনুশীলন করছে, খুব বেশি ভালো সময় কাটছে বলা যাচ্ছে না, কারণ প্রস্তুতি ম্যাচটা ভালো কাটেনি বাংলাদেশের জন্য। দুবাইতে একটু স্লো উইকেট থাকতে পারে, নেচারটা এরকমই মনে হচ্ছে এখন পর্যন্ত, যদিও শেষ পর্যন্ত IL-T20 হয়েছে কিছুদিন আগে। শেষ পর্যন্ত কীরকম উইকেট থাকবে সেটা দেখার বিষয়, তবে একটু স্লোইশ ধাঁচের উইকেট হতে পারে, সেটা হয়তো বাংলাদেশের জন্য খুব খারাপ হবে না, কারণ বাংলাদেশ এসব উইকেটে খেলতে একটু অভ্যস্ত। আমরা এই মুহূর্তে প্রেডিক্ট করছি ভারত বাংলাদেশের জন্য হয়তো সব দিক দিয়ে অনেকটা এগিয়ে। তারা গত টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, অনেকদিন পর ICC টুর্নামেন্ট জিতেছে। 2023 বিশ্বকাপে তারা অলমোস্ট সুপার ডোমিনেট করে শেষ পর্যন্ত ফাইনালে তারা হেরে গিয়েছিল। এই লিমিটেড ওভারের ফরম্যাটে তারা অবশ্যই সবচেয়ে হট ফেভারিট টিম বলে তাদের কথা সবার আগে বলতে হবে, যদিও বুমরার অনুপস্থিতি তাদেরকে কিছুটা ভোগাবে বলে মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য সেটি খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, অন্তত ভারতের মতো দলের বিপক্ষে। কিন্তু ওভারঅল আমার কাছে মনে হয় যতটা একতরফা খেলা হওয়ার কথা ততটা নাও হতে পারে। দুবাইতে আমরা 2000 আরব আমিরাতে সম্ভবত, সেটা দুবাইতে কিনা আমার মনে পড়ছে না, 2018 এশিয়া কাপে আমরা বাংলাদেশকে দেখেছিলাম কিন্তু খুব ভালো একটা ফাইট দিতে, একদম ফাইনালে গিয়ে ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছিল, আমাদের যদুর মনে থাকার কথা। সো লিটন তার দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সো লিটন যদিও নেই, মিস করবে তাকে বাংলাদেশ, কিন্তু ওভারঅল সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে যতটা একতরফা খেলা হওয়া উচিত ততটা নাও হতে পারে, বাট শেষ পর্যন্ত ভারত জিতে, এটা মনে রাখা ভালো। হ্যাঁ, এক্ষেত্রে আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি একটা কারণে। ভারত নিঃসন্দেহে এখানে ফেভারিট, এখানে কোনো কথা নেই। তবে বাংলাদেশ যখন চাপমুক্ত থাকে, একটা কথা বলতে হয়, বাংলাদেশ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অতীতের যে কোনো আসরের চেয়ে সবচেয়ে কম চাপ নিয়ে খেলতে যাচ্ছে, বলা যায় তাদের উপর খুব কম আশা রাখছে দেশের মানুষ। তো সব কিছু মিলিয়ে হয়তোবা চাপ নির্ভর হয়ে খেলার সময় হয়তোবা ভারতের উপর তারা আরও বেটার খেলতে পারে এবং হয়তোবা আমরা বাংলাদেশের পক্ষে ভালো কিছু রেজাল্ট দেখতে পারি। তবে অবশ্যই হ্যাঁ, ভারত ফেভারিট থাকবে। সো নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা রাওয়ালপিন্ডিতে হবে, পাকিস্তানের মাটিতে। বাংলাদেশ খুব বেশি দিন আগের কথা নয় খেলেছে, যদিও সেটা টেস্ট ফর্মেটে ছিল। খুব ভালো সুস্মৃতি আছে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের, 2টি টেস্টই জিতেছিল। তবে টেস্ট আর ওয়ান ডে অবশ্যই এক নয়, ফর্মেটও আলাদা, উইকেটও আলাদা হবে, কন্ডিশনও আলাদা থাকবে। বাংলাদেশ নিউজিল্যান্ড খুব কঠিন একটা টিম আমার কাছে মনে হয়। নিউজিল্যান্ড খুব এই ফর্মেটের জন্য খুব ভালো একটা টিম। উইলিয়ামসন ভালো ফর্মে আছেন, তাদের কয়েকটা কি প্লেয়ার আছে, ডেলিল মিচেলকে আমি বলবো, রাচিন রবীন্দ্র, তারা 2023 বিশ্বকাপে ভালো খেলেছিল, যদিও শেষ পর্যন্ত ফাইনাল উঠতে পারেনি, কিন্তু খুব ভালো খেলেছে। এই টুর্নামেন্টগুলোতে তারা সবসময় ভালো খেলে এবং IL-T20 খেলার সুবাদে তারা মোটামুটি কন্ডিশনের সঙ্গে কিছুটা অভ্যস্ত হয়ে গেছে। PSLও তারা খেলেছে। এই প্লেয়াররা নিউজিল্যান্ডের মোটামুটি খুব রেগুলার খেলছে। কিছু ইন্টারেস্টিং অপশন আছে তাদের, ব্রেসওয়েল বা
আমরা দেখেছি সেন্টার অধিনায়ক খুব স্লোইশ উইকেটে তারা খুব ভালো অস্ত্র, এবং পাকিস্তানকে আমরা দেখেছি মাত্রই কিন্তু দেশীয় সিরিজে তারা বেশ ভালো একটা জয় পেয়েছে, যে টুর্নামেন্টে তারা জিতেছে, যেখানে সাউথ আফ্রিকা আবার জিততে পারেনি। সো সব কিছু চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে নিউজিল্যান্ড খুব শক্ত একটা টিম। আমার কাছে বাংলাদেশের এই ম্যাচে আমি খুব বেশি আশা আসলে দেখতে পাচ্ছি না, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সুস্মৃতি আছে, যদিও সেটা অনেক আগের কথা, 2017 সালে একটাই ম্যাচ জিতেছিল বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ট্রফিতে। তবে আমার কাছে মনে হয় এই ম্যাচটা বাংলাদেশের জন্য বেশ কঠিন হবে। এক্স্যাক্টলি, আসলে বাংলাদেশের জন্য ম্যাচটা কঠিন হবে, এবং আমার কাছে ব্যক্তিগত যেটা মনে হয় যে ভারত এবং পাকিস্তানের চাইতে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশকে একটু বেশি পরীক্ষায় পড়তে হবে, কারণ নিউজিল্যান্ডের বর্তমান ফর্ম। যাই হোক, দেখা যাক। নিউজিল্যান্ড এই ম্যাচে যথারীতি নিউজিল্যান্ড ফেভারিট, তবে কথা একটাই যে চ্যাম্পিয়ন্স ট্রফি সুস্থিতি আছে বাংলাদেশের, এবং যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারে, মানে মোমেন্টামের যে বিষয়টা তখন হয়তো নিউজিল্যান্ডকেও কঠিন পরীক্ষা দিতে হতে পারে। তবে ভারতের বিপক্ষে যে তার কষ্ট কল্পনা আমি আসলে দেখছি না আর কি কোনো, এটা মানে যদি হয়ে যায় সেটা অবশ্যই ভালো, তবে পরিসংখ্যান বা ফর্ম কোনো কিছুতে আসলে বাংলাদেশের পক্ষে নেই। এরপরের মনস্টাতে আমরা চলে যাই, হ্যাঁ, বাংলাদেশ এবং পাকিস্তান। সো এই ম্যাচে যেটা অবশ্যই পাকিস্তানের মাঠে পাকিস্তান ফেভারিট, বাংলাদেশের বিপক্ষে আমরা দেখেছি লাস্ট পাকিস্তানের মাঠে যখন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছে বাংলাদেশ, কখনই খুব বেশি সুবিধা করতে পারেনি। এশিয়া কাপের কথা মনে থাকতে পারে 2023 সালে, সেই ম্যাচেও বাংলাদেশ ভালো ব্যবধানেই হেরেছিল পাকিস্তানের কাছে। এই ম্যাচেও পাকিস্তান এগিয়ে থাকার কথা, তবে আমার কাছে একটু বেটার খেলবে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে, অনেকগুলো কারণে। পাকিস্তানও যে খুব ভালো ফর্মে আছে এই মুহূর্তে সেটাও বলা যাচ্ছে না, নিজেদের মাঠে তাদের প্রস্তুতি খুব বেশি ভালো হয়নি, একটু অগোছালো মনে হচ্ছে অনেক কিছু মিলে দলটাকে। শাহিন শাহ আফ্রিদি আছেন, তার সেই আগের পেসটা নেই। আমার কাছে মনে হয় এই ম্যাচে বাংলাদেশ হয়তো ভালো খেললে, এই 3টা ম্যাচের মধ্যে যদি কোনোটাতে জেতার চান্স থাকে এই ম্যাচে থাকা উচিত হিসেবে, বাট সেটাও আমার কাছে মনে হয় যে জয়ের মতো হবে কিনা সেটা আমার ডাউট আছে। এক্ষেত্রে আসলে বাংলাদেশের ম্যাচের ক্ষেত্রে আমাদের দ্বিমতগুলো বেশি হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে যে আসলে পাকিস্তান ঘরের মাঠে যেহেতু এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ, তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, এবং হয়তোবা পাকিস্তান খুব সহজে এই ম্যাচটা জিততে পারে। তো এই গ্রুপের পরের ম্যাচগুলোতে যাই আর কি, বা উদ্বোধনী ম্যাচ যেটা পাকিস্তান এবং নিউজিল্যান্ড, এই ম্যাচটা পাকিস্তান নিউজিল্যান্ড বা আমরা অন্য ম্যাচগুলো একসাথে বলে ফেলি। এই গ্রুপ থেকে ওভারঅল যদি আমি টপ 4 অ্যানালিসিস করি, পাকিস্তান নিউজিল্যান্ড বা ভারত নিউজিল্যান্ড অথবা পাকিস্তান ভারত, যে ম্যাচগুলো আমরা একটু ভারত পাকিস্তানের ম্যাচটা আলাদা করে একটু বলি। ভারত পাকিস্তানের ম্যাচটাতে এবারও অনেক হাইপ, কিন্তু এবার আমার যথারীতি মনে হয় সেই প্রচুর হাইপের পর কিছুই হবে না, শেষ পর্যন্ত ভারত খুব অনায়াসে জিতবে, যেটা আমরা বরাবরই দেখেছি। পাকিস্তান যদি নিজেদের মাটিতে খেলতো হয়তো তাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকতে পারতো। শেষ পর্যন্ত পাকিস্তানকে কিন্তু ম্যাচটা খেলতে হবে কোথায়? দুবাইতে, এবং যে দুবাইতে ভারত তাদের অন্য ম্যাচগুলো খেলবে, সো সেখানে তারা খেলছে, এটা একটা ভারতকে বাড়তি কনফিডেন্স দেবে। সো সব কিছু চিন্তা করে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা ভারত খুব ভালো মতোই জিতবে। সো ওভারঅল যদি আমি বলি, এই গ্রুপ থেকে ভারতকে আমি অবশ্যই নাম্বার 1 হিসেবে দেখছি। তারা আমার কাছে মনে হয় নিউজিল্যান্ডের সঙ্গে একটু ফাইট ছাড়া বাকি সবগুলো ম্যাচ ভালো মতোই জিতবে। সেকেন্ডটা নিয়ে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে যুদ্ধ হবে, কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে নিউজিল্যান্ডকে একটু হলেও এগিয়ে রাখছি। কেন যেন মনে হচ্ছে রান রেটের মতো কোনো একটা খেলায় নিউজিল্যান্ড হয়তো পাকিস্তানকে টপকে যেতে পারে, যেখানে পাকিস্তানের কপাল আরও একবার পুড়ে যেতে পারে, কেন যেন মনে হচ্ছে। গ্রুপ এর ক্ষেত্রে অমরান ভাই বললেন যে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং নিউজিল্যান্ড রানার্স আপ হবে, এবং পাকিস্তান হয়তো রান রেটের মার প্যাচে বাদ পড়ে যেতে পারে। তবে আমার একটু ভিন্ন চিন্তা, হয়তো বা দেখা যাচ্ছে, মানে আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ যদি ভারত এবং নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, যদিও অনেক যদি কিন্তু ব্যাপার আছে, কারণ বাস্তবতা বা পরিসংখ্যান সব কিছু মিলে কিন্তু সব কিছু বাংলাদেশের বিপরীতে বলা যায় ভারত এই গ্রুপে পরিষ্কার ফেভারিট। তবে হয়তোবা বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে যেতেও পারে, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে পাকিস্তান। আর ভারত অবশ্যই নিঃসন্দেহে ফেভারিট, তবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক জলঘোলা হয়েছে বিভিন্ন কারণে, হয়তোবা এবং বুমরার অনুপস্থিতি হয়তোবা তাদেরকে ভোগাতে পারে। এই কারণে আমি ভারতকে একটু পিছিয়ে রাখছি। তবে আসলে কারা যাবে সেমিফাইনালে সেটি জানা যাবে আর কিছুদিন পরেই। তো সেমিফাইনালের লাইন আপ মোটামুটি আমার ক্ষেত্রে যেটা, গ্রুপ এ থেকে পাকিস্তান এবং বাংলাদেশ, এবং গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এবং আপনার হচ্ছে? আমি তো অলরেডি বললামই, আমার কথা হচ্ছে এখানে ভারত এবং অবশ্যই বড় ব্যবধানে এগিয়ে, ভারতের পর আমি নিউজিল্যান্ডকে রাখছি, এবং অন্য গ্রুপ থেকে আফগানিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন, এবং এরপরে হচ্ছে আপনার, আমি তো আগেই বললাম সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। সো ফাইনালে যদি আমি দেখতে চাই, আমার কাছে মনে হয় ফাইনালে আফগানিস্তান শেষ পর্যন্ত আমার মনে হয় যেতে পারবে না। সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া আমি একটা ফাইনাল দেখতে পাচ্ছি, যদিও আফগানিস্তান যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়, হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই নিউজিল্যান্ডের চান্সটা বেশি থাকবে। যদি গ্রুপ চ্যাম্পিয়ন আফগানিস্তান হয়ে যায় তখন হয়তো নিউজিল্যান্ড অন্য গ্রুপ থেকে উঠে যেতে পারে। তবে যদি সাউথ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ওঠে, আমার মনে হয় সাউথ আফ্রিকা ফাইনালে চলে যাবে। আর ভারতকে অবশ্যই আমি দেখছি একটা সাইড থেকে অন্য সাইড থেকে যে কোনো একটা টিম উঠে যেতে পারে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার আপের মার পেয়েছে। সো আমার কাছে মনে হয় ভারত একটা টিম অবশ্যই ফাইনালে যাবে, এবং আমি গ্রুপ
এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে আমি নিঃসন্দেহে ভারতকে দেখতে পাচ্ছি। লিমিটেড ওভারে তারা তাদের একটা যে জুজু ছিল আইসিসি টুর্নামেন্টে, সেটা তারা কাটিয়ে ফেলেছে টি20 ওয়ার্ল্ড কাপ জিতে। সো এই টুর্নামেন্টটা তাদের জন্য অনেক বড় একটা পরীক্ষা। তারা টেস্টে ভালো করতে পারছে না, টি20তে গাম্ভীরের উপর প্রেশার বাড়ছে, লিমিটেড ওভারে তারা সেই প্রেশারটা কমাতে চাইবে। ইংল্যান্ডের বিপক্ষে দেখেছি লিমিটেড ওভারে তারা কতটা ভালো। সো অবশ্যই ডেফিনেটলি ভারত আমার কাছে নিরঙ্কুশভাবে চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে। এক্ষেত্রে আমি বেশি দূর যাচ্ছি না, কারণ সেমিফাইনালের পর আসলে নকআউট ম্যাচ, যে কেউ জিততে পারে। তো দেখা যাক আসলে কে জেতে। যে 4টি দলকে আমি সেমিফাইনালে রাখছি, অঘটন ঘটলেও হতে পারে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি কয়েকটি ম্যাচের ব্যাপার, যে কেউ যে কোনো দিন জিতে যেতে পারে। ফরম্যাটটাই আসলে খুবই অন্যরকম। তো সেই বিষয়ে আপাতত দেখা যাক কে হয়। তবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান কে করতে পারেন, উইকেট টেকার কে হবেন, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হবেন, এটা নিয়েও যদি আমার প্রেডিকশন বলতে চান, আমার অবশ্যই আমি মেইনলি ভারতের কথাই ধরবো। যদিও ভারতের ম্যাচগুলো দুবাইতে বলে সেখানে একটু লো স্কোরিং হতে পারে কিছুটা, সেক্ষেত্রে রানের দিক দিয়ে তারা পিছিয়ে থাকতে পারে। তবে আমার মনে হয় পাকিস্তানে প্রচুর রান উঠবে, সেক্ষেত্রে বাবর আজমের একটা ভালো সম্ভাবনা আছে, কেন উইলিয়ামসন আছেন, ফন্টারডুসেন আছেন, তাদের মধ্যে কেউ হতে পারে। উইকেট টেকারদের মধ্যে আমার ধারণা রাবাদা, যেহেতু বুমরা নেই সেক্ষেত্রে আশদীপের উপর একটা বড় ভরসা থাকবে, তিনি ভালো করতে পারেন। আর স্পিনারদের মধ্যে মিচেল স্যান্টনার আছেন, ভালো ফর্মে আছেন তিনি। আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট অবশ্যই জয়ী দল থেকে হওয়া উচিত। আমি ভারতকে মনে করছি যেহেতু জিতবে, সেক্ষেত্রে তাদের যদি টপ রানার উইকেট টেকার বা পান্ডিয়ার মতো কেউ হতে পারে, অলরাউন্ডার ভালো করতে পারেন, জাদেজার মতো কেউ হতে পারেন যিনি ব্যাট বলে ডিফারেন্স গড়তে পারেন, এরকম কেউ হতে পারেন। অথবা টপ রান স্কোরারদের মধ্যে যদি ভারতের কোহলি বা রোহিত শর্মা বা এমনকি শ্রেয়াস আয়ারের মতো কেউ থাকে, তারাও বিবেচিত হতে পারেন। সো আমার মনে হয় ভারত থেকে কেউ হবে শেষ পর্যন্ত ম্যান অফ দ্য টুর্নামেন্ট। আর আমার ক্ষেত্রে যেটা বলবো, টপ রান গেটার হবেন হয়তোবা কেন উইলিয়ামসন, ফখর জামান, শ্রেয়াস আয়ার বা রাসিফ ফন্টার-ডুসেন, তাদের মধ্যে কেউ। এবং শীর্ষ উইকেট শিকারী হতে পারেন পাকিস্তান থেকে হয়তোবা নাসিম শাহ, বেস্ট ফর্মে আছেন। এছাড়া ভারত থেকে অবশ্যই আশিদীপ সিং। এছাড়া বাংলাদেশ থেকে কিন্তু তাসকিন আহমেদ দারুণ করছেন। যদি বাংলাদেশ টুর্নামেন্টে অনেক দূর যায়, তবে অবশ্যই তাসকিন আহমেদ কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারেন। এছাড়া কাগিসো রাবাদা, তিনিও ভালো করছেন, তিনি সর্বোচ্চ উইকেট শিকারীর মধ্যে থাকবেন। আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট যেটা আপনিও বললেন, আসলে টুর্নামেন্ট যারা চ্যাম্পিয়ন হবে খুব বেশি। তো ভারত থেকে যদি হয়, সেক্ষেত্রে আপনি যাদের কথা বলেন তারাই হতে পারে। হয়তো বা পাকিস্তান যেহেতু হোস্ট, তো আমি পাকিস্তানকে অনেক দূর এগিয়ে রাখছি, তো সেক্ষেত্রে হয়তো বা পাকিস্তানের ফখর জামান, নাসিম শাহ, তাদের মধ্যে কেউ হতে পারে। সো এই ছিল মোটামুটি আমাদের অ্যানালাইসিস। আপনাদের মন্তব্য এবং প্রেডিকশন জানিয়ে দিন মন্তব্যের ঘরে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে আমরা মিলিয়ে নিতে চাই কার প্রেডিকশন কেমন মিলল। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।